ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। পুঁজিবাজারে কোম্পানি তালিকাভুক্ত হয় মূলত মূলধন সংগ্রহ, ব্যবসায়িক সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য। কিন্তু বাস্তবে দেখা যায় বহু কোম্পানি বছরের পর বছর পরিশোধিত মূলধন বাড়ায়নি, কেউ 20 বছরেও 1 টাকাও বাড়ায়নি, এমন নজিরও কিন্তু আছে। সম্প্রতি বিএসইসি 60টি তালিকাভুক্ত কোম্পানিকে পরিশোধিত মূলধন বাড়াতে চিঠি দিয়েছে। এই কোম্পানিগুলোকে তাদের পরিশোধিত মূলধন কমপক্ষে 30 কোটি টাকায় উন্নীত করতে একটি স্পষ্ট রোডম্যাপও দিতে বলা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, সংকটের এই সময়ে বেঁধে দেয়া সময়ের মধ্যে তালিকাভুক্ত কয়টি কোম্পানি এতে সক্ষম, বা পরিশোধিত মূলধন বাড়াতে তাদের কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে? এসব নিয়ে আজ আমাদের আলোচনা। তালিকাভুক্ত কোম্পানির পরিশোধিত মূলধন বাড়াতে বাধা কি? আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং আরও আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সিনিয়র সহ সভাপতি আহমেদ রশিদ লালী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আমি একটু চলে যেতে চাই জনাব লালী, আপনার কাছে। এখন কোম্পানিগুলোর যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আসলে শেয়ার বাজারের যে পরিস্থিতি আমরা এখন দেখতে পাই, আসলে কতগুলো কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে কতগুলো কোম্পানি এই পরিশোধিত মূলধন বাড়াতে সক্ষম, বা যদি তারা বাড়াতে চায় তাহলে তাদের জন্য কি কি চ্যালেঞ্জ রয়েছে? জি, ধন্যবাদ। বিষয়টা হলো যে দেখেন, এখন 10 টাকার শেয়ার যেটা স্পন্সরদের 30% থাকতে হবে, সেক্ষেত্রে 10 টাকার শেয়ার এখন ধরেন 100-150 টাকা হয়ে গেছে। তো তাদের 30% ইসে আনার জন্য হিউজ একটা ফান্ডের দরকার। দিস ইজ নাম্বার 1 হার্ডেল। নাম্বার 2 হচ্ছে যে এইটা সহজেই করা যায় যদি আপনি বাইরে থেকে যারা 2% শেয়ার আছে যাদের কাছে, ওনারা ক্লেম করলেই কিন্তু এটা সহজে মিট আপ হয়ে যায়। সো কাজেই আমার কাছে মনে হয় যে এটা খুব সহজও না, আবার খুব কঠিনও না। উনি স্পন্সর শেয়ার হোল্ডার, যেটা উনি শেয়ার হোল্ডার থাকলেন, বাইরে যার কাছে 2% শেয়ার আছে সে তাকে ইনডাক্ট করে নিলেই হয়। সো আমার কাছে মনে হয় যে এইটা একটু তারা যদি রোড ম্যাপ দিয়ে এসইসির সাথে একটু বসে আলোচনা করে যদি একটা টাইম লাইন ফিক্স করে ফেলতে পারেন, তাহলে এটা তাদের পক্ষে সুবিধা হবে। বেসিক যে হার্ডেল সেটা হলো যে প্রাইস, যেটা অনেক ফান্ডের প্রয়োজন এই 30% অ্যাকোয়ার করতে। জি জনাব লালী, আপনি যে বিষয়গুলো বলছিলেন, আসলে ফারুক আহমেদ, আপনার কাছেও আমি একটি বিষয় সম্পর্কে জানতে চাবো যে উদ্যোক্তা এবং পরিচালক যারা আছেন তাদের মধ্যে আমরা দেখেছি যে পরিশোধিত মূলধন বাড়ানোর পেছনে তারা কিছুটা বিরোধিতা করেন, বা তাদের মধ্যে একটি অনীহা কাজ করে। আসলে এর পেছনে অনেকগুলো কারণই আমরা আসলে জানতে পেরেছি এখন পর্যন্ত, কিন্তু আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে উদ্যোক্তারা কেন আগ্রহী হচ্ছেন না? আমার মনে হয় যে এই বিভিন্ন কারণ আছে। এই কোম্পানিতে আর ফার্দার ইনভেস্ট করে তাদের লাভটা কি? আমার মনে হয় এটাই প্রধান কারণ একটা। তারা একটা ব্যবসায়ী একটা ইনভেস্টমেন্ট যখন করবে তার এগেইনস্ট রিটার্ন চাইবে। সুতরাং যদিও এটা প্রয়োজনীয়, আমার মনে হয় এটা এটা রুলে বলা আছে যে 30% শেয়ার হোল্ড করতে হবে, কিন্তু সেটা অনেকে করছেন না। এবারে কিন্তু আমার মনে হয় যে এসিসি আজ না, দীর্ঘদিন ধরে বিষয়টি অবহেলা করে আসছে। এটা এই নিয়মটা তো বেশ পুরনো, অনেকদিন হয়ে গেল। তো এতদিন পর্যন্ত এটা কেন করা হয়নি? এবং এখন যখন বলা হচ্ছে যেটা করতে হবে, সেটা কিন্তু সঠিক সময় না। আমরা জানি যে এখন দেশের যে অর্থনৈতিক অবস্থা, তাতে বিনিয়োগের জন্য উপযোগী পরিবেশ এটা নয়। দেশি বিনিয়োগ বা বিদেশি বিনিয়োগ কোনোটাই না। আমরা এটা প্রাইভেট সেক্টর ক্রেডিট এক্সপানশন সেটা এত কম যে এখান থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশে ব্যবসায়ীরা এখন বিনিয়োগের মুডে নাই, তারা একটা ওয়েট অ্যান্ড সিতে অপেক্ষা করছে। তো এই পরিবেশে আমার মনে হয় ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে
যে একটা দীর্ঘস্থায়ী সরকার না আসা পর্যন্ত এই সমস্ত পলিসি, সেটা পুঁজিবাজারে হোক বা অন্যান্য সেক্টরে হোক না কেন, অর্থনৈতিক পলিসিগুলো ইমপ্লিমেন্ট করার জন্য এটা সঠিক সময় না। এখন সবাই কিন্তু ভাববে যে ঠিক আছে, একটা দীর্ঘমেয়াদী সরকার হলে তাদের কি পলিসি হয় দেখে, এই ওয়েট অ্যান্ড সি করছে। এবং তাদের একটা ফান্ড কনস্ট্যান্টও আছে। এটা সময়টা তো খুব ভালো না, মানুষের হাতে টাকা নেই। এবং এটা পুঁজিবাজারে যে আপনারা দেখেছেন যে এবার যে ফার্স্ট মার্চ থেকে থার্ড কোয়ার্টার, এই থার্ড কোয়ার্টারে যে প্রফিট দেখবেন যে লিস্টেড কোম্পানির প্রফিট ফল করেছে। আজকে বোধহয় একটা ডেইলি স্টার একটা রিপোর্ট আছে যে প্রফিটটা ফল করেছে, অর্থাৎ মুনাফা কম হচ্ছে। তো যেখানে যথেষ্ট মুনাফা হচ্ছে না, সেখানে কোনো ব্যবসায়ী কিন্তু নর্মালি একটু দ্বিধা করবে ফার্দার বিনিয়োগ করতে, এবং হয়তো সেটা করতে তাদের ব্যাংক থেকে লোন নিতে হবে, এবং এখন ইন্টারেস্ট রেটও খুব হাই। সো এটা বিনিয়োগ করার জন্য ঠিক সিদ্ধান্তটা সঠিক, কিন্তু আমার মনে হয় সময়টা সঠিক নয়। আহমেদ রশিদ আলী, আপনার কাছে যদি একটু যাই যে পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য আসলে কিছু আইনি জটিলতাও কিন্তু রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি, এবং সেই আইনি জটিলতাগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়ে থাকে এবং ধীর গতির হয়ে থাকে। এই প্রক্রিয়াটার কোনো সমাধান কি আপনি দিতে পারবেন কিনা, যেহেতু আপনি অনেক দিন ধরে পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন এবং একই সাথে আইনি খরচ রয়েছে, প্রক্রিয়াকরণের খরচ রয়েছে, সব কিছু মিলিয়ে একজন বিনিয়োগকারী যদি বলি বা পুঁজিবাজার যে লিস্টেড কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য এটি বহন করা কতটুকু যুক্তিযুক্ত? দেখেন, ফারুক স্যার যেটা বলেছেন সেটা খুব সঠিক কথাই, যে আপনার এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে, আইনি প্রক্রিয়ায় যাই হোক না কেন। দেখেন, এখানে বললে অনেক কথা বলা যায়। এরা হয়েছে কি, আপনার অনেকে ধরেন স্পন্সর ডাইরেক্টর, আমি স্পন্সর, শেয়ার হোল্ডার, আমি স্পন্সর, এবং এখানে দেখা যাচ্ছে অনেকে কিন্তু নামে বেনামে কিন্তু শেয়ার কিনে রেখেছে, সেইগুলা তারা কিন্তু ট্রান্সফার করছে না তাদের নামে। তো এই জিনিসগুলা কিন্তু হওয়া উচিত খুব তড়িৎ গতিতে। আরেকটা জিনিস একটু বলি, সেটা হলো যে আপনি যে ডিভিডেন্ডগুলো পাচ্ছেন না, সেই ডিভিডেন্ডগুলো যেগুলো পাচ্ছেন অ্যাজ এ স্পন্সর, সেই টাকা দিয়েই তো আপনি শেয়ার আস্তে আস্তে করে কিনতে পারেন। আপনি কেন সেই কাজটা করছেন না? আপনি সেই ডিভিডেন্ড ক্যাশ তুলে নিয়ে যাচ্ছেন, অথচ আপনার এখানে ডেফিসিট আছে শেয়ারের, সেই শেয়ারটা আপনি বাজার থেকে কিনছেন না। আপনি সময় নেন এসিসির কাছে, আপনি একটা দুইটা ডিভিডেন্ড সময় নেন, নিয়ে আপনি এগুলো অ্যাকোয়ার করেন, অথবা এসিসি আপনাকে বলতে পারে যে ভাই ডিভিডেন্ড ক্যাশ আপনি নিতে পারবেন না, আপনি এটা অ্যাকোয়ার করেন, আপনার যে শর্টফল আছে সেটা অ্যাকোয়ার করেন। তো এই কাজগুলা কিন্তু করতে হবে, আইনি জটিলতা কিছুই নয়। আপনি ট্রান্সফার করবেন, সেটা আজকাল তো সিডিবিএল এর মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারছেন, বাজার থেকে কিনে আপনি সিডিবিএল এর মাধ্যমে করতে পারছেন। আপনি যে শেয়ারটা বেনামে কেনা আছে সেই শেয়ারগুলো আপনি পারমিশন নিয়ে এই ডিএসসির মাধ্যমেই ট্রান্সফার করতে পারেন। সো কাজেই এখানে আমি খুব বেশি আইনি জটিলতা আরজিএসসিতে যাইতে হবে, রেজিস্ট্রারের কাছে যাইতে হবে এমন জিনিস না। কিন্তু যেহেতু এটা লিস্টেড কোম্পানি, সেহেতু আপনারা এটা করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আমার সদিচ্ছা কেমন আছে, এবং ফারুক স্যার যেটা বললেন, সময়টা, প্রপার সময়, এই জিনিসটা আরো কঠোর হওয়া উচিত বিএসইসি। জি, জনাব ফারুক আহমেদ এবং জনাব আহমেদ রশিদ লালী, আমাদের সময় হয়ে গেছে একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আমরা আবারও এসে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক, বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতার সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায়। আজ আমরা আলোচনা করছি তালিকাভুক্ত কোম্পানির পরিশোধিত মূলধন বাড়াতে বাধা কি। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে দুজন অতিথি যুক্ত আছেন, আমরা আবারও চলে যাচ্ছি তাদের কাছে। এ পর্যায়ে আমি একটু ফারুক আহমেদ আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা জানি যে পুঁজিবাজার একটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে, একই সাথে দেশের অর্থনীতিও কিন্তু একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যখন যাচ্ছে, এমন পরিস্থিতিতে এই যে আস্থাহীনতা পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের বলেন কিংবা বিভিন্ন কোম্পানির বলেন, এইটা কি পরিশোধিত মূলধন বাড়ানোর পেছনে একটি অন্যতম বাধা হিসেবে আপনি দেখছেন কিনা? হ্যাঁ, এটা অবশ্যই একটা বাধা। দেশের সার্বিক পরিস্থিতি যেটা, এটা পরিবেশের অনুকূলে না, এবং আমরা দেখতে পাচ্ছি যে গত এক বছরে বৈদেশিক বিনিয়োগ, সেটা ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট
বলেন বা আপনার পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলেন, দুটোই কমে গেছে। এবং আমাদের যে স্থানীয় যে বিনিয়োগ, এবার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ প্রবাবলি 7.5% or something. It is a low private sector growth in many years. অর্থাৎ প্রাইভেট সেক্টরেও আমাদের ইনভেস্টমেন্ট কমে গেছে। তো দেশের সার্বিক অবস্থা কিছুটা স্টেবিলাইজ করেছে নিঃসন্দেহে, in terms of foreign exchange, in terms of stabilizing the exchange rate, কিন্তু বিনিয়োগ পরিস্থিতিটা কিন্তু ইমপ্রুভ করে নাই। এবং বিনিয়োগ পরিস্থিতি ইমপ্রুভ না করা পর্যন্ত আপনার পুঁজিবাজারে কোনো উন্নয়ন বলে আমি মনে করি না। এরপরেও আপনার একটা পয়েন্ট আমরা হয়তো বারবার বলি না বা আমরা ভুলে যাই, যে যখনই কোনো উদ্যোক্তা বা কোনো ডাইরেক্টর অ্যাডিশনাল ক্যাপিটাল ইনজেক্ট করবে এই 30% পৌঁছার জন্য, তাকে কিন্তু এই টাকাটা কিন্তু হোয়াইট মানি হতে হবে। কারণ তাকে এক্সপ্লেইন করতে হবে ট্যাক্সেশন অথরিটিতে যে এই অ্যাডিশনাল টাকাটা কোথা থেকে আসবে। এটা কিন্তু একটা বড় ধরনের বাধা, যেটা আমরা আলোচনায় আদৌ আনি। এই জিনিসটাও খেয়াল করতে হবে যে আমি একজন, তার তো ট্যাক্স ফাইলে এক্সট্রা মানি নাই, হোয়াইট মানি, সে কোথা থেকে ইনভেস্ট করছে। এবং এনি আনএক্সপ্লেইনড ইনকাম অ্যাজ পার ট্যাক্স ল, any unexplained income is deemed to be any unexplained investment is deemed to be income, এবং সেটার উপর ট্যাক্স করতে পারে, সেটার উপর পেনাল্টি করতে পারে। তো এইসব ব্যাপারে কিছু আইনানুগ কিছু কনসেশন যদি গভর্নমেন্ট দিতে চায়, সেটার ব্যবস্থা করা উচিত, তাতে হয়তো কিছুটা হেল্প করবে। যদিও বিষয়টা আপনি ডিফেন্ড করতে পারেন না এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। যে সেক্ষেত্রে আহমেদ রশিদ লালী, আপনি কি মনে করছেন যে নীতিমালার কোথাও একটি ঘাটতি রয়েছে, যে ঘাটতিগুলোর কারণে কোম্পানিগুলোকে তারা দায়মুক্ত রেখেছে? না, ডেফিনেটলি ফারুক স্যার যেটা বললেন এটা একটা কিন্তু প্রবলেম, এটা ঠিকই বলেছেন যে সবাই ফাইলে তো আর হোয়াইট মানি থাকে না। সো এইটা দিস ইজ এ প্রবলেম ইনডিড, নো ইস্যু উইথ দ্যাট। আমার কাছে যেন মনে হয় যে একটু যদি এসইসি এদের সাথে বেশি না, কিন্তু 30-32টা এরকম কোম্পানি আছে, সো এদের সাথে একটু বসে যদি একটা টাইম লাইন ফিক্স করে দেয়, এবং এই সকল যেটা ফারুক স্যার বললেন এনবিআর এর সাথে বসে এইটাকে একটা ওয়ান টাইম যদি ওয়েভার দিয়ে কিছু একটা করা যায়, আনইথিক্যাল বাট কিছু করার নাই। এখন আমাদেরকে যদি আইনে মোতাবেক চলতে হয় তাহলে এইসব কিছু করতে হবে। বাট এখন এই কাজগুলো মনে হয় বিএসইসি কে বসে সবার সাথে একটা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে এটা কিভাবে ওনাদের প্রবলেমস কি, এইটা সলিউশন একটা করতে পারে। এখন যার টাকা নাই সেটার সলিউশন তো আর বিএসইসি দিতে পারবে না। তো সেটার সলিউশন একমাত্র হলো যে আপনি ডিভিডেন্ড ক্যাশ নিতে পারবেন না, ইউ হ্যাভ টু বাই শেয়ারস অ্যান্ড ফুলফিল ইউর 2% or 30% হোয়াট এভার। তো এই কাজগুলো আমার মনে হয় ওনাদের সাথে বসে একটা সিদ্ধান্ত নিলে পরে একটা প্র্যাগম্যাটিক হয় আর কি, ভালো হয়। সেক্ষেত্রে বিএসইসি তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য আপনি যেমনটা আসলে বলছিলেন যে পরিশোধিত মূলধনের জন্য যে ন্যূনতম একটি সীমা নির্ধারণ করে দিয়েছে, অনেক কোম্পানির পক্ষেই আসলে সেই সীমাটা পূরণ করা কিন্তু সম্ভব হচ্ছে না, যেহেতু এখন একটি আসলে বলতে গেলে খারাপ অবস্থার মধ্যেই রয়েছে পুঁজিবাজার। এটাও পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য একটি অন্যতম বাধা। এটা নিয়ে কিভাবে ভাবতে পারে বিএসইসি? এটা আমার মনে হয় রাজেশ একটা কথা বললেন যে আলোচনা করা যায়, আলোচনা করলে কিন্তু অনেক সমস্যার সমাধান বেরিয়ে আসে। কিন্তু সামহাও পুঁজিবাজারের ব্যাপারে আমি দীর্ঘদিন ধরে দেখছি যে আলোচনার কালচারটাই উঠে গেছে। সবাই বসে একসাথে বসে আলোচনা করে একটা সমাধান বের করি, এই কালচারটাই না। এই আমি জানি না কেন, এটা তো আগে থেকে সবসময় ছিল। আপনি মনে করতে পারেন আমরা যখন ছিলাম তখন তো আমরা আপনাদের সঙ্গে সবসময় বসতাম, এবং একটা অত্যন্ত সুসম্পর্ক ছিল, যেটা এখন পর্যন্ত আছে এত বছর পরেও। অ্যাবসলিউটলি। তো সেই কালচারটা অ্যাবসেন্ট হয়ে গেল কেন আমি জানি না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পুঁজিবাজারে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। হ্যাঁ, অবশ্যই সমন্বয়ের ঘাটতি আছে, পুঁজিবাজারে মধ্যে ঘাটতি আছে। একটা কথা আমি আবার বলি, বেশ কিছুদিন আগে দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা কিছু দিক নির্দেশনা দিলেন পুঁজিবাজারের উন্নয়নের জন্য। কিন্তু আমার কাছে খুব অবাক লাগে
এই দিক নির্দেশনাগুলো বা ডিরেক্টিভ গুলো কারা পালন করবে, কাদের প্রতি এই ইনস্ট্রাকশন গুলো দেওয়া হলো, কাদের প্রতি নির্দেশ দেওয়া হলো, এটা বলা হয়। রেজাল্ট হচ্ছে এত দিন হয়ে গেল, আমি এই নির্দেশনাগুলো কাউকে পালন করতে আমি অন্তত দেখি নাই, এটা দৃশ্যমান না। এটা কে পালন করছে? 4-5টা যে নির্দেশনা দিলেন মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা কি পালন করা হচ্ছে? সেই নির্দেশ পালন করা যদি না হয়, তো নির্দেশ দিলাম। আচ্ছা, এখানে স্যার আরেকটা কথা আমি বলি। এই যে মাননীয় প্রধান উপদেষ্টা যে নির্দেশনাগুলো দিলেন, এই মিটিংটা করলেন কাদের সাথে? না না, ওই প্রশ্ন তো আছেই, আমি ওই প্রশ্ন এখন যাচ্ছি না। স্টেক হোল্ডারদেরকে নেওয়া হয়নি, এটা তো দুর্বলতা আছে। এরপরেও যে নির্দেশনাগুলো দিলেন, এটা কে পালন করবে? এটা তো এককভাবে কারো পক্ষে পালন করা সম্ভব না। এসিসি পক্ষে না, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের পক্ষেও না, অনেক পার্টি ইনভলভ আছে। এই বিষয়টি নিয়ে কি উপদেষ্টা কার্যালয়ে আপনাদের কারোর সাথে কথা হয়েছে যে কেন আপনাদেরকে ব্যতি রেখে তারা এই ধরনের নির্দেশনাগুলো দিল, বা আপনাদের সাথে কেন আলোচনাটা হলো না? না, এরকম কোনো আলোচনাই হয় নাই। উনারা এরকম চিন্তাই করেন নাই। উনারা যেভাবে চিন্তা করেছেন সেভাবে উনারা মিটিং করেছেন, এবং মিটিং করে যেটা বিএসইসি বলেছে সেই অনুযায়ী ওনারা একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। বাট আনফর্চুনেটলি বাজারটা ঠিক করতে হলে, যেটা স্যার বললেন, যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা, এই শুধু স্টেক হোল্ডার না, নট যারা এক্সপিরিয়েন্স স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনা করে তারাই প্রবলেমগুলো বলবেন এবং এই সলিউশনগুলোও তারাই দেবেন। এখন এটা আপনি ডিপেন্ড করে যে আপনি এটা নেবেন কি নেবেন না, সেটা আপনার উপরে। কিন্তু প্রবলেম যেমন আমি বলবো, সিমিলারলি আমি এটার রিজলভও বলবো, যে দিস ইজ দ্য এটার সো কাজেই এই জিনিসগুলো কিন্তু দেখেন, এসইসি চেয়ারম্যান সাহেবও কিন্তু স্টেক হোল্ডারদের সাথে বসেন না। উনি বসেন কার সাথে? ওই অ্যাসোসিয়েশনগুলোর সাথে। জি জনাব লালী, আমরা এই আলোচনাটা পরবর্তীতে হয়তো আবার করব, কিন্তু পরিশোধিত মূলধন বাড়ানোর যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, এভাবে রোডম্যাপ করে বা চাপ দিয়ে আসলে কি এটা সম্ভব কিনা, নাকি বিএসইসি অন্য কোনো পন্থা বিবেচনা করতে পারে? চাপ দিয়ে নয়, আলোচনা করে ওনাদের সাথে বসে টাইমলাইন ফিক্স করে কার কি প্রবলেম সেগুলো জেনে সেগুলোর সলিউশন যদি বিএসইসি দিতে পারেন সেটা দিবেন, যদি না দিতে পারেন কোন ডিপার্টমেন্টের সাথে বসে সেটার ইয়েটা হবে, এনবিআর এর সাথে হলে এনবিআর, ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে হলে ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে, এটা সহজীকরণ করা। এইটাই হতেছে, এইটা করলে পরে আপনি সহজে জিনিসটা কমপ্লিট করতে পারবেন। আপনি বলতে চাচ্ছেন যে আলোচনার মাধ্যমে একটি সহজীকরণ করা এবং সিদ্ধান্তে আসা, যাতে সবার সাথে সেই আলোচনাটা হয়। জনাব লালী, আপনাকে এবং ফারুক আহমেদ, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ আমাদের সাথে সঙ্গে ছিলেন। আমাদের আজ এখানেই শেষ করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতা আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।